বৌমা, বৌমা, তাড়াতাড়ি এদিকে এসো, দেখো কি সর্বনাশটাই না হলো। খোকা, তুই এরকম কাজ করে বসলি কেন? দেখ, তুই বলেছিলিস ঠিকই, কিন্তু আমি ভেবেছিলাম তুই মিথ্যে কথা বলছিস। তুই হয়তো রাগের মাথায় এসব কথা বলেছিস, কিন্তু তুই আজ সত্যি সত্যি নতুন বউ নিয়ে চলে আসবি, এটা তো আমি কিছুতেই ভাবতে পারছি না। দেখ খোকা, তুই কিন্তু এটা একদমই ঠিক কাজ করলি না। আমার বৌমা টেকো বৌমা হলেও ও কিন্তু অনেক কাজের মেয়ে, আমার সব কাজ করে দেয়, আর তুই তা সত্ত্বেও ওর সতী নিয়ে চলে আসলি। মা, এরকম টাকমাতা বউ আমার প্রয়োজন নেই। তোমার যদি প্রয়োজন থাকে তাহলে তুমি তোমার কাছে রেখে দাও, তাতে আমার কোনো যাই আসে না। আমার লম্বা চুলালো বউ প্রয়োজন, আমার লম্বা চুল অনেকই ভালো লাগে, তাই আমি লম্বা চুলালো মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসলাম। রাজুর কথা শেষ হতে না হতে তখনই সেখানে রাজুর প্রথম স্ত্রী তিতলি চলে আসে। এ কি নন্দিনী, তুমি? কি ব্যাপার আজ আমাদের বাড়িতে, তাও আবার রাজুর সঙ্গে? কি হয়েছে? বৌমা, তুমি বুঝতে পারছো না নন্দিনী আমাদের বাড়িতে কিসের জন্য এসেছে? নন্দিনী এই বাড়িতে তোমার সতীন হয়ে এসেছে। রাজু তোমার টাক মাথার জন্য নন্দিনীর চুল দেখে নন্দিনীকে পছন্দ করেছে, আর তাই আজ ওকে বিয়ে করে বাড়িতেও নিয়ে চলে এসেছে। কি মা, এটা আপনি কি বলছেন? না, রাজু এরকম করতে পারে না। আমি থাকার সত্ত্বেও রাজু অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে আসবে? না না, এটা তো অসম্ভব ব্যাপার। রাজু, তুমি এরকম কি করে করতে পারো আমার সঙ্গে? এইসব নাটক একদমই আমার সামনে করবে না। আমি তোমার মতো টাকমাতা বউ চাই না, তাই আমি লম্বা চুলালো বউকে নিয়ে চলে এসেছি। তুমি আর আমার সামনে আসবেই না, তোমার এই টাকমাতা দেখলে আমার মাথা গরম হয়ে যায়। এই বলে রাজু তার বউ নন্দিনীকে নিয়ে বাড়ির ভিতরে চলে আসে এবং নিজের রুমে চলে যায়। নন্দিনী সেদিন থেকেই তিতলির জায়গা দখল করে নিয়েছিল। আসলে ঠিক কি হয়েছিল তিতলির সাথে? তিতলির টাকমাতা কিভাবে হলো? বিস্তারিত ঘটনা জানতে হলে চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। অর্পিতা দেবী তার ছেলে রাজু এবং বৌমা তিতলিকে নিয়ে শহরে বসবাস করে। অর্পিতা দেবী দেখাশোনা করে রাজুর বিয়ে দিয়েছিল। তিতলিকে যখন দেখতে গিয়েছিল তখন তার মাথায় বেশ সুন্দর ঘন চুল ছিল। এটা দেখে অর্পিতা দেবীর পছন্দ হয়ে গেছিল। অর্পিতা দেবীর পছন্দের কারণে রাজু আর তার মাকে না বলতে পারে না, তাই এইভাবেই রাজুর সঙ্গে তিতলির বিয়ে হয়ে যায়। তিতলি এক সংসারী বইয়ের মতো বাড়ির সমস্ত কিছু কাজ করত আর রাজুর খুব ভালোভাবেই দেখাশোনা করত। এমনই একদিন, যাক বাবা, বিয়ে করে তাহলে আমাকে আর কিছু কাজ করতে হচ্ছে না, না হলে মায়ের হাতে জোগাড় দিতে দিতে তো আমার হাতই খসে যায়। তার উপর আবার অফিসে যাবা, জামা ইস্ত্রি করা, কাপড় কাচা সবকিছু তো আমাকে করতে হচ্ছিল। এখন এই তিতলি এসে আমার বাড়িটা পুরো গুছিয়ে নিয়েছে। খোকা, তুই একদম ঠিক বলেছিস। বৌমা তো খুব ভালো, আমি তোর জন্য খুব ভালো মেয়েকে নিয়ে এসেছি। আমি জানতাম তিতলি খুব ভালো মেয়ে, কারণ ওকে দেখেই বোঝা যাচ্ছিল ওর ব্যবহার কতটা ভালো। এইভাবেই অর্পিতা দেবী আর রাজু তিতলির প্রশংসা করতে থাকে। আসলে তিতলি সবকিছু করে ফেলতো, বাড়ির কোনো কিছু কাজে সে বাকি রাখতো না, আর শাশুড়ি মাকেও কিছু করতে দিত না। বৌমা, তোমার কি প্রয়োজন তুমি বলো, আর তোমাকে যদি সাহায্য করে দিতে হয় তাহলে তুমি সেটাও বলো। তুমি একা রান্না বান্না করছো আমাদের সকলের জন্য, তুমি বলো না আমাকে কি করতে হবে। না না, আপনি আবার কি করে দেবেন? আপনি গিয়ে চুপচাপ বসে থাকুন, আপনাকে কোনো কিছু কাজে হাত দিতে হবে না। আমি থাকতে আপনি কেন কাজ করবে? আপনি শুধু বসে বসে আমাকে অর্ডার করবেন। জানো তো বৌমা, সত্যি আমার অনেক ভালো লাগছে তোমার মতো একটা বৌমা পেয়ে। তুমি কত ভালো। এটা যদি অন্য মেয়ে হতো তাহলে হয়তো সব কাজ আমাকেই করতে হতো। আচ্ছা বৌমা, এই রান্নাঘরের এদিকে ওদিকে এত চুল পড়ে রয়েছে কেন? তুমি রান্নাঘরটাকে কি পরিষ্কার করে ঝাঁট দাওনি? মা, আমি তো সব রুম রান্নাঘর পরিষ্কার করে ঝাঁট দিয়েছি, কিন্তু কি বলুন তো, আমার মাথা থেকে আপনি আপনি চুল ঝরে পড়ে যাচ্ছে। আমি কিভাবে এই চুল ঝরা বন্ধ করব? আমি তো বুঝতেই পারছি না। ও আচ্ছা, এই ব্যাপারটা তাহলে দেখো বৌমা, তুমি যদি এই চুল পড়া না বন্ধ করো তাহলে তো তোমার মাথা একদম ন্যাড়া হয়ে যাবে, তখন তো আর একটাও চুল থাকবে না। তাই আমি বলি কি, এখন থেকেই তোমাকে যাই হোক উপায় একটা বার করতে হবে। মা, সেটাই তো বুঝতে পারছি না, এখন আমি কি উপায় বার করব? বৌমা, আমাদের এক প্রতিবেশী আছে, তুমি ওর কাছে যেতে পারো। ওর অনেক লম্বা চুল, তুমি ওর কাছ থেকে কিছু উপায় বার করে নিয়ে আসতে পারো। ও কি তেল দেয় না দেয় তুমি ওর কাছ থেকে জেনে এসো। এই বলে অর্পিতা দেবী বৌমার সঙ্গে কথা বলতে বলতে তার হাতে কিছু সাহায্য করে দিতে থাকে। দেখতে দেখতে বিকাল হয়ে যায়। বিকেলবেলা তিতলির প্রতিবেশী নন্দিনীর কাছে যায়। কি ব্যাপার বৌদি, তুমি এখানে কেন?
এখানে আসার তো তোমার কথাই নয়, তাহলে আজ তুমি এখানে হঠাৎ, কি ব্যাপার? আসলে আমি শুনলাম তোমার চুল নাকি অনেক বড়, আর তুমি নাকি তোমার চুলের অনেক যত্ন করো। তুমি একটু আমাকে সাহায্য করতে পারবে? মানে তুমি চুলে কি তেল দাও, কি শ্যাম্পু দাও, এটা কি আমাকে বলতে পারবে একটু? আসলে দেখো না, আমার চুল তো বেশ ভালোই ছিল, কিন্তু এই কদিন হলো চুলগুলো ঝরে ঝরে যাচ্ছে। আমি কিভাবে যে এই চুল পড়া বন্ধ করব কিছুই বুঝতে পারছি না, তাই তোমার কাছে আসলাম। আচ্ছা দাঁড়াও তাহলে, এবার আমিও দেখাবো চুল বন্ধ করা কাকে বলে। আমি এমন তেল তোমাকে ব্যবহার করতে বলবো, তোমার সব চুল উঠে যাবে, তখন তুমি বুঝতে পারবে অন্যের বরকে কেড়ে নেওয়ার ফল। নন্দিনী এইসব মনে মনে ভাবনা চিন্তা করে তিতলিকে একটা অন্য তেল ব্যবহার করতে বলে। সেই তেলটা চুলের জন্য ছিলই না, তাদের বাড়িতে থাকা এক বিষাক্ত তেল তাকে দিয়ে দেয়, যেটা মেখে সেদিন রাত্রেবেলায় তিতলি শুয়ে পড়ে। সকালবেলা উঠে দেখে যে সে তো উঠেছে, কিন্তু তার চুলগুলো বিছানাতেই পড়ে রয়েছে। এটা দেখে তিতলি চমকে ওঠে। কি ব্যাপার, আমার চুলগুলো এরকম ভাবে পড়ে রয়েছে কেন? এই বলে তিতলি মাথায় হাত দেয়। তখন সে বুঝতে পারে যে তার মাথায় আর একটাও চুল নেই। তখন সে কাঁদতে কাঁদতে আয়নার সামনে দাঁড়ায়। হে ঈশ্বর, এ তুমি আমার সঙ্গে কি করলে? আমার সব চুল উঠে গেল, এখন তাহলে আমি কি করব? বাড়ির কাউকে তো আমি আর মুখ দেখাতে পারবো না, বাইরেও যেতে পারবো না, আমাকে সব সময় মনে হচ্ছে ঘুমটা দিয়ে থাকতে হবে। তখন সেখানে তার শাশুড়ি মা আসে। বৌমার মাথায় একটাও চুল নেই দেখে অর্পিতা দেবীও চমকে ওঠে। এ কি বৌমা, আমি যেটা বললাম সেটাই হলো? এইরকম টেকো বউ তুমি কিভাবে হয়ে গেলে? কাল পর্যন্ত তো তোমার চুল ভালোই ছিল, তাহলে আজ পুরো ন্যাড়া কিভাবে হয়ে গেলে? মা, আপনিই তো বলেছিলেন ওই প্রতিবেশী নন্দিনীর কাছে যেতে, তাই জন্য আমি কালকে গিয়েছিলাম। আর ওই তো একটা এমন তেল দিল, সেটা মেখে রাত্রেবেলা আমি ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখলাম আমি উঠেছি, কিন্তু আমার সঙ্গে আমার মাথার চুল ওঠেনি, চুলগুলো বিছানাতেই পড়ে রয়েছে। তিতলির এই কথা শুনে অর্পিতা দেবীর হাসি পায়, কিন্তু অর্পিতা দেবী নিজের হাসিটাকে চেপে রেখে নন্দিনীর উপর একটু রাগ দেখায়। এই নন্দিনীটাও না আমার বৌমার এত বড় ক্ষতি করে দিল। দাঁড়াও, আমিও নন্দিনীটাকে ছাড়বো না। কি না কি তেল দিয়ে আমার বৌমার সব চুল উঠিয়ে দিল। মা, ওসব কথা বাদ দিন, ওসব কথা বলে আর কি হবে? যা হবার তো হয়ে গেছে। আপনি যদি নন্দিনীকে গিয়ে কথা শোনান, তাহলে কি আমি আমার চুল ফিরে পাবো? পাবো না তো, তাহলে আর কথা শুনিয়ে কোনো লাভ নেই। এই বলে তিতলি তার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। এইরকম ভাবেই সেই দিনটা কেটে যায়। সেদিন রাত্রেবেলা যখন তিতলি টেকো মাথা দেখে, তখন রাজু চমকে ওঠে। সে অনেক রেগে যায়। তুমি এরকম টেকো মাথা হয়ে গেলে কিভাবে? আমি তো তোমাকে আগে এরকম দেখেইনি। তোমার মাথায় চুলগুলো কোথায় গেল? রাজুর এই কথা শুনে তিতলির প্রতিবেশী নন্দিনীর ব্যাপারে সবকিছু কথা বলে। তারপর রাজু তাকে রাগের মাথায় বলে, তোমার মতো টেকা বউ আমার চাই না। আমার লম্বা চুলালো বউ পছন্দ, তাই এবারে আমি লম্বা চুলালো বউকে বাড়িতে নিয়ে চলে আসবো। তখন তুমি আমাকে কিছুই বলতে পারবে না। আর তোমার যদি এখানে থাকার না ইচ্ছে হয়, তাহলে তুমি চলে যেতে পারো। টেকো বউয়ের এই বাড়ির কোনো প্রয়োজন নেই। এই বলে রাজু নিজের জায়গায় ঘুমিয়ে পড়ে। রাজুর মুখে এই কথা শুনে তিতলি অনেক কষ্ট পায়। এইভাবেই কষ্টের সঙ্গে সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে রাজু কাজে না গিয়ে নন্দিনীর সঙ্গে দেখা করে, আর নন্দিনীকে বলে, কি ব্যাপার রাজু, আমার কাছে তাহলে তোমাকে ফিরে আসতেই হলো? তাহলে তুমি কি সিদ্ধান্ত নিলে? তোমার টেকো বউ থাকবে নাকি আমি? আমি তোকে বলেই দিয়েছি, ওই বাড়িতে টেকো বউয়ের কোনো প্রয়োজনই নেই। আমি তোমার মতো লম্বা চুল মেয়েকে পছন্দ করি, আর তোমার এই লম্বা চুল আমাকে অনেকই ভালো লাগে, তাই আমি তোমাকে বিয়ে করে নেব। চলো আমার সাথে। এই বলে রাজু নন্দিনীকে বিয়ে করে নেয়। তারপর নিজের সঙ্গে বাড়িতে নিয়ে যায়। রাজু নন্দিনীকে বিয়ে করে নিয়ে এসেছে দেখে তার মা বৌমাকে চিৎকার করে করে ডাকতে থাকে। বৌমা, বৌমা দেখতে এসো, কি সর্বনাশ হয়েছে। শাশুড়ি মায়ের কথা শুনে সেখানেই তিতলি ছুটে আসে। তখন তিতলি বুঝতেই পারছিল না যে নন্দিনী তার চুলের এইরকম অবস্থা করলো। সেই নন্দিনী আজ তার বাড়ির সতীন হয়ে আসলো, এটা দেখে তিতলি অনেক কান্নাকাটি করতে থাকে। তারপর তাকে রাজু ধাক্কা মেরে সামনে থেকে সরিয়ে দেয় এবং নিজের রুমে চলে যায়। এইভাবেই দেখে দেখে প্রায় কয়েকটা মাস কেটে যায়। রাজু যখনই যা বলতো তিতলি তাই শুনে নিত, কিন্তু রাজু যখন নন্দিনীকে কিছু বলতো তখন নন্দিনী তার চুলের বাহানা দেখিয়ে সব কাজ থেকে মুখ ঘুরিয়ে নিত। সে তার চুল নিয়ে সবসময় বসে থাকতো আর সারাদিন চুলের যত্ন নিত।
রাজু যখন কাজে যেত তখন তিতলি সব কাজ করে দিত, নন্দিনী শুয়ে শুয়ে ঘুমাতো। এটা দেখে রাজু মনে মনে ভাবে, টেকো বউ হলেও তিতলি অনেকই গুণ রয়েছে। সত্যি আমি অনেকই বড় ভুল করেছি, আজ এই ভুলের দোষেই আমাকেই পস্তাতে হচ্ছে। রাজু মনে মনে এইসব কথা ভাবছিল। তারপর সে নন্দিনীকে ডিভোর্স দিয়ে দেবার সিদ্ধান্ত নেয়, আর কয়েকদিনের ভিতরে সে নন্দিনীকে ডিভোর্স দিয়ে দেয়। তারপর রাজু তিতলিকে নিয়ে এক ভালো ডাক্তারের কাছে যায়, আর ডাক্তারবাবু তিতলির চুলের জন্য একটা ভালো তেল দেয় আর শ্যাম্পু ব্যবহার করতে বলে। সেই তেল আর শ্যাম্পু ব্যবহার করে আজ তিতলির মাথায় বেশ ঘন চুল বার হয়েছে। এটা দেখে রাজু অনেকই খুশি হয়, আর তার সাথে সাথে তার পরিবারও অনেক খুশি হয়েছিল। আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো। মধু তার স্বামী মনোহর ও তাদের ছোট মেয়ে ফুলকি পলাশপুর গ্রামে বসবাস করত। মধু ও তার স্বামী মনোহর দুইজনেই বাজার পরিষ্কারের কাজ করত, আর তার সাথে দিনমজুরেরও কাজ করত। সেখান থেকেই যে কটা টাকা আসতো তাই দিয়েই তাদের সংসার চালাতো। এইভাবেই তাদের দিন কাটছিল। এমনই একদিন মধু ও তার স্বামী মনোহর সব কাজ শেষ করে বাড়ি ফিরছিল। তখনই মধু তার স্বামীকে বলে, বলছি শোনো না, আমরা কতদিন আর এইরকম দিনমজুরের কাজ করে সংসার চালাবো? আর আমাদের ছোট মেয়ে ফুলকিও তো বড় হচ্ছে, তাকেও তো স্কুলে ভর্তি করতে হবে, আর ওর তো ভালো মন্দ খাবার ইচ্ছে যায়, কিন্তু আমরা ওকে কিছুই ভালো মন্দ খাওয়াতে পারি না। আমরা আর কতদিন এইরকম ভাবে সংসার চালাবো? হ্যাঁ মধু, আমি বুঝতে পারছি তোমার কথা, তুমি কি বলতে চাইছো। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা কাজের খোঁজার চেষ্টা করছি, যাতে আমাদের কটা টাকা বেশি আসে, আর তাই থেকে আমরা আমাদের মেয়ের জন্য বাঁচিয়ে রাখবো। এই বলে তারা বাড়ির দিকে আসতে থাকে। তারা দুইজনই হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে তারা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিল। বেশ কিছুটা দূর এসে তারা রোড পার হচ্ছিল। মধু আগেই পার হয়ে গেছিল। গাড়ি আসতে দেখে মনোহর রোডের এপারেই দাঁড়িয়ে পড়েছিল। মনোহর ফাঁকা দেখে রোড পার হতে যাচ্ছিল। ঠিক সেই সময় একটা জোরে স্পিডে বড় গাড়ি আসে আর মনোহরকে ধাক্কা মেরে চলে যায়। তখনই সঙ্গে সঙ্গে মনোহর সেইখানেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সেই দেখে মধু খুব কান্নাকাটি করতে থাকে আর কাঁদতে কাঁদতে বলে, হে ঈশ্বর, এটা তুমি কি করলে? আমার তো এই একটাই সাহারা ছিল, আজ তুমি সেটাকেও কেড়ে নিলে। এখন আমি আমার সন্তানকে গিয়ে কি জবাব দেব? আমার ফুলকি তো ওর বাবার আসার অপেক্ষায় রয়েছে। হে ওপরওয়ালা, আমি এখন কি করব? আমি একা কি করে আমার বাচ্চাকে মানুষ করব? মধু যেমন হোক করে নিজেকে সামলে বাড়িতে যায়। ফুলকি তার মাকে দেখেই ছুটে আসে এবং জড়িয়ে ধরে জিজ্ঞাসা করে, মা তুমি এসে গেছো? মা, বাবাকে দেখতে পাচ্ছি না, বাবা কোথায়? এখনো আসেনি? মধু তার মেয়ের মুখে এই কথা শুনে কান্নায় ভেঙে পড়ে। তখন মধুকে কাঁদতে দেখে ফুলকি জিজ্ঞাসা করে, মা তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো না, বাবা কোথায়? ফুলকি মা, তোর বাবা আর আসবে না, আর কোনোদিন আমার কাছে ফিরে আসবে না। এই বলে মধু আবারও কাঁদতে থাকে। তখন ফুলকি তার মাকে চুপ করায়। পরের দিন থেকে আবারও মধু একাই কাজে বেরিয়ে যায়। সেখান থেকে যা টাকা পেত তাই দিয়ে মধু নিজের ও তার মেয়ের পেট ভরাতো। এইরকম ভাবেই তাদের দিন চলে যাচ্ছিল। এমনই একদিন মধু দেখে যে বাজারে হরিহর বাবুর দোকানে অনেক পেঁয়াজ এসেছে। হরিহর বাবু খারাপ পেঁয়াজগুলো আলাদা করছিল। তখনই মধু হরিহর বাবুর কাছে গিয়ে বলে, দাদা তুমি এগুলো কি করছো? আরে ও কিছু নয়, এই খারাপ পেঁয়াজগুলো আলাদা করছিলাম। দাদা যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি কি খারাপ পেঁয়াজগুলো নিতে পারি? তুমি তো সেই খারাপ পেঁয়াজগুলো ফেলে দেবে, তার থেকে ভালো তুমি আমাকে দিয়ে দাও। কিন্তু আমি তো একটা কথা বুঝতে পারছি না, এই খারাপ পেঁয়াজগুলো তোমার কি কাজে আসতে পারে? এই পেঁয়াজগুলো তো সব পচে গেছে, তাই না? দাদা ওটা আমি এখন তোমাকে বলতে পারবো না, তুমি দাও না আমাকে পেঁয়াজগুলো। আচ্ছা ঠিক আছে, এই নাও নিয়ে যাও পেঁয়াজগুলো। হরিহর বাবুর কথাতে মধু সব পেঁয়াজগুলোকে একটা ব্যাগের মধ্যে পুরে সেগুলোকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে মধু খারাপ পেঁয়াজ থেকে কিছু ভালো অংশগুলোকে বার করে নেয়। তারপর খারাপ পেঁয়াজগুলোকে বাড়ির পিছনে ফাঁকা জমিতে পুঁতে দেয়। পরের দিন ভালো পেঁয়াজগুলো দিয়ে মধু পেঁয়াজের পরোটা বানায়। পেঁয়াজের পরোটা বানিয়ে সে হরিহর বাবুকে দিতে যায়।
দাদা, আমি জানি রোজ ডাল ভাত খেতে তুমি বিরক্ত হয়ে পড়েছো। আজ তুমি কিছু নতুন খাও, দেখবে তোমার ভালো লাগবে। আমাদের ভাগ্যই আর অন্য কিছু নেই। এই গরিবের ভাগ্যে ডাল ভাত আর শুকনো রুটিই অনেক। এইটাই আবার রাগ কেন করবো বলো? মধু, তুমি কি নিয়ে এসেছো আমার জন্য? দাদা, কাল যে আমি তোমার থেকে পেঁয়াজ নিয়ে গেলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে আমি পেঁয়াজের পরোটা বানিয়ে নিয়ে এসেছি। একবার খেয়ে দেখো কিরকম হয়েছে বলবে। কিন্তু মধু, ওই পেঁয়াজগুলো তো খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, খারাপ হয়ে গেছিল ঠিকই, কিন্তু অতটাও খারাপ হয়নি। খারাপ পেঁয়াজ থেকে কিছুটা ভালো অংশ বার করে নিয়েছিলাম, আর সেগুলো দিয়ে আমি পেঁয়াজের পরোটা বানিয়ে নিয়ে এসেছি। এই বলে মধু হরিহর বাবুকে পেঁয়াজের পরোটা খেতে দেয়। হরিহর বাবু পেঁয়াজের পরোটা খেয়ে তার খুব ভালো লাগে। তখন হরিহর বাবু মধুর হাতের পেঁয়াজের পরোটার খুব প্রশংসা করে। এইরকম ভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। একদিন হঠাৎ করে মধুর শরীর একটু অসুস্থ হয়ে পড়ে। তখন সে আর কোনো কাজই করতে পারছিল না। প্রায় কিছুদিন ধরে সে বাড়িতেই বসেছিল, যার ফলে মধুর বাড়িতে একটাও কিছু খাবার জিনিস ছিল না। তখন ফুলকি তার মাকে বলে, মা, আমার তো খুব জোরে খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। হ্যাঁ রে মা, আমি জানি তোর খিদে পেয়েছে। ঠিক আছে, তুই একটু বস, আমি দেখছি কি করা যায়। এই বলে মধু মাথায় হাত দিয়ে কান্নাকাটি করতে থাকে আর মনোহরের কথা ভাবতে থাকে। হে ঈশ্বর, আমি কি করব এখন? আমি কি করে আমার মেয়ের জন্য খাবার আনবো? আমার স্বামীটাও যে আমার কাছে নেই, তুমি তাকে আগেই তোমার কাছে তুলে নিলে। এখন আমি কোথায় যাব, কি খাবো? দয়া করে আমার এই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে কিছু একটা উপায় বার করে দাও। মধু এইসব কথা মনে মনে ভাবছিল, তখনই তার মনে পড়ে যায় যে সে ফাঁকা জমিতে কিছু পেঁয়াজ বসিয়েছিল। তখনই মধু বাড়ির পিছনের দিকে যায় এবং সেই পেঁয়াজগুলোকে সে তুলে নিয়ে দেখে যে বড় বড় ভালো পেঁয়াজ হয়েছে। পেঁয়াজগুলোকে রেখে মধু তার প্রতিবেশী বুলটি কাকির থেকে কিছুটা আটা চেয়ে নিয়ে আসে। মধু পেঁয়াজগুলোকে কেটে আটার সঙ্গে মিশিয়ে সেটাকে ভালোভাবে ছেনে নেয় এবং তারপর সে পরোটা করতে থাকে। পরোটার গন্ধ পেয়ে পাশের বাড়ির বুলটি কাকি মধুর বাড়িতে আসে। মধু, কি এমন বানিয়েছিস রে? এত সুগন্ধ বার হচ্ছে। কাকি, তুমি এসেছো? এসো এসো, আমি পেঁয়াজের পরোটা বানিয়েছিলাম। তুমি বসো, আমার হাতের পেঁয়াজের পরোটা খেয়ে যাও। এই বলে মধু বুলটি কাকিকে পেঁয়াজের পরোটা খেতে দেয়। বুলটি কাকি মধুর হাতের পেঁয়াজের পরোটা খেয়ে বলে, বাহ মধু, তোর হাতের পেঁয়াজের পরোটা যে এত সুস্বাদু, আমি তো আগে জানতাম না। জানিস মধু, আমি বলি কি, তুই একটা ঠেলা গাড়ি নিয়ে পেঁয়াজের পরোটা বানিয়ে বিক্রি কর, তাতে তোর বেশ ভালো টাকা লাভ হবে। না হলে এইরকম আর কতদিন চেয়ে চেয়ে চলবে বল? আর তার সাথে তোর ফুলকি তো বড় হচ্ছে, আর তোর হাতের পেঁয়াজের পরোটা তো অনেক সুস্বাদু। একবার খেলে সবাই বারবার খেতে আসবে। এবার তোর ব্যাপার, দেখ তুই কি করবি। এই বলে বুলটি কাকি সেখান থেকে চলে যায়। মধু বুলটি কাকির কথা ভাবতে থাকে। বুলটি কাকির কথা তার ঠিক বলে মনে হয়। তখন মধু একটা ঠেলা গাড়ির কথা ভাবতে থাকে। তাই সে সাহায্য নেবার জন্য হরিহর বাবুর কাছে যায় এবং তার কাছ থেকে সাহায্য চায়। হরিহর বাবু জানাশোনা এক লোকের সঙ্গে কথা বলে, মধুর জন্য একটা ঠেলা গাড়ির ব্যবস্থা করে। সন্ধেবেলা হরিহর বাবু ঠেলা গাড়ি নিয়ে মধুর বাড়িতে হাজির হয়। মধু, এই নাও তোমার ঠেলা গাড়ি। এইটা অনেক ভাঙাচোরা অবস্থা ছিল, আমি সবকিছু ঠিক করে দিয়েছি। কিছুদিন এই ভাঙাচোরা দিয়ে কাজ চালিয়ে নাও, তারপর যখন একটু টাকা পয়সা হয়ে যাবে তখন আমি আবার তোমার জন্য বড় গাড়ির ব্যবস্থা করে দেবো, কেমন? দাদা, তুমি আমার জন্য এত কিছু করেছো, এটাই আমার জন্য অনেক। তোমার এই সাহায্য আমি কোনোদিন ভুলবো না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মধুর সঙ্গে কথাবার্তা বলার পর হরিহর বাবু সেখান থেকে চলে যায়। তারপর মধু ঠেলা গাড়িতে সব জোগাড় করতে থাকে। পরের দিন সকালে মধু ঠেলা গাড়ি নিয়ে বাজারে চলে যায় আর জোরে জোরে চিৎকার করে সে পরোটা খাবার জন্য ডাকতে থাকে। দাদা, বৌদিরা, একবার আমার হাতের পেঁয়াজের পরোটা খেয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে মন যাবে। আসুন আসুন, সকলে এদিকে আসুন। গরম গরম পেঁয়াজের পরোটা, একবার খেয়ে যান। মধু অনেকক্ষণ ধরে চিৎকার করেও যখন দেখে যে কোনো খরিদ্দার তার কাছে আসছে না, তখন সে মনে মনে বলে, এইরকম ভাবে চললে তো আমি আমারও পেট ভরাতে পারবো না।
আর আমার ফুলকিরও পেট ভরাতে পারবো না। আমার ছোট্ট মেয়েটা না খেয়ে রয়েছে। হে ঈশ্বর, তুমি কিছু একটা করো। মনে হচ্ছে আমাকে অন্য কিছু একটা রাস্তা বার করতে হবে। আমি যদি একবার সবাইকে ফ্রিতে পেঁয়াজের পরোটা খাওয়াই, তাহলে সকল আমার হাতের পরোটা স্বাদ পেয়ে যাবে, আর পরের দিন থেকে আমার হাতের পরোটা খাওয়ার জন্য বসে থাকবে। এই বলে মধু আবারও চিৎকার করে সবাইকে ফ্রিতে পরোটা খাবার জন্য ডাকতে থাকে। ফ্রিতে পরোটা দেওয়া হচ্ছে শুনে অনেকজন তার ঠেলা গাড়ির সামনে ভিড় করে। মধু সকলকেই ফ্রিতে পেঁয়াজের পরোটা খাওয়ায়। সকলে মধুর হাতের পেঁয়াজের পরোটা খেয়ে খুব নাম করে। মধু ঠিক যেমনটা ভেবেছিল সেই রকমটাই হয়েছে। পরের দিন সকালে মধু আসার আগেই তার ঠেলা গাড়ির সামনে ভিড় জমে গেছে তার হাতের পেঁয়াজের পরোটা নেবার জন্য। মধু সকলকে এক এক করে গরম গরম পেঁয়াজের পরোটা দিতে থাকে। এই রকম ভাবে মধুর কাছে বেশ কিছু টাকা জমে যায়। তখন মধু সেই টাকা দিয়ে ফুলকি এবং নিজের পেট ভরায়। সেদিনের পর থেকেই মধু পেঁয়াজের পরোটা বিক্রি করে সংসার চালাতে থাকে, আর পেঁয়াজের পরোটা বিক্রি করে তার খুব ভালো টাকা লাভ হতো। এই রকম ভাবে মধু তার মেয়ে ফুলকিকে নিয়ে হাসি খুশিতে দিন কাটাতে লাগলো।